খুশি আপা, অ্যাডভোকেট রানাদা, নতুন দেওয়ান, উদা ভাই, সকলকে নাম ধরে বলছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেকে এসেছেন পার্বত্য চট্টগ্রাম থেকে। আমি খুবই আনন্দিত এবং এই সুযোগের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সময়ের স্বল্পতার জন্য আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে, দুঃখিত যেটা প্রবন্ধ না, আমি মুখে বলছি, আমি পাওয়ার পয়েন্টটি ইংরেজি বেশি লিখেছি, বলতে বাংলায় বলবো, সেই সময়ে যাতে আপনারা চোখেও দেখবেন এবং কানেও শুনবেন। আমি দাঁড়িয়ে আমার স্লাইডগুলো নিয়ে বলছি, জানাচ্ছি যে কি বিষয় নিয়ে আমি বলবো। সেই চুক্তির দিকগুলো থেকে রাজনৈতিক দিক, মানবাধিকারের সাথে এটার একটা সন্ধিক্ষণ, প্রতিবেশ পরিবেশ, চুক্তি বাস্তবায়নের দিকগুলো থেকে আরেকটু একটু খুঁটিয়ে দেখতে চেষ্টা করব। তারপরে কিছুটা আমার সুযোগ হয়েছে কিছুটা থিওরিটিক্যাল কিছু আলোচনা চুক্তি বাস্তবায়ন নিয়ে সেই আন্তর্জাতিক কিছু সভায় অংশগ্রহণ করতে, সেখান থেকে একটা পাবলিকেশনও সেখান থেকে কিছু শেয়ার করবো। তবে বর্তমান পর্যন্ত যে কি অবস্থাতে চুক্তি দাঁড়িয়েছে, আবার চুক্তি ছাড়াও তো মানুষের, পার্বত্য চট্টগ্রামের মানুষের, বাংলাদেশের মানুষের অধিকার রয়েছে। সুতরাং চুক্তিটাকে কেবল একটি সেলফ এক্সিকিউটিভ, শুধু স্ট্যান্ড এলোন একটি দলিল হিসেবে দেখার কোনো সুযোগ নেই, দেখা উচিত। আমি সেই প্রেক্ষাপট থেকে আমি বলছি। তো আমি ব্যক্তিগতভাবে আমার মনে পড়ছে, এখন মহিউদ্দিন খান আলমগীর সাহেব তখন স্টেট মিনিস্টার ফর ট্যুরিজম আমাকে ডাকলেন যে আপনি আসেন, প্রাইম মিনিস্টার চাচ্ছেন, আপনি চেষ্টা করুন আমাদেরকে সহায়তা করতে। ঠিক আছে, কিন্তু জেএসএস কি বললো, মিস্টার লার্মা বলেছেন, আমি গেছি। তো এটা বলছি ব্যাগেজ, কিন্তু আমার সম্পৃক্ততা কিন্তু চুক্তি নিয়ে অবশ্যই। পার্বত্য চট্টগ্রামের মানুষ হিসেবে তো আমি ছোটবেলা ছাত্র জীবন থেকেই কিছু না কিছু, প্রথম সে স্বায়ত্তশাসনের আন্দোলনে ক্লাস 8-এ বোধহয় গেছি। তার আগেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমি 67 না কখন মনে আছে, একটা প্রথম মিছিলে গেছে নিয়ে ছাত্র হিসেবে একটা। তো এই তো আমি একটু আগে বললাম, সেগুলো আমি ডিটেলসে যাব না, কি আমি কিভাবে সম্পৃক্ত ছিলাম চুক্তিতে। তো জনসংহতি সমিতিকে অনেক দল পাঠিয়ে দিয়েছে জঙ্গলে। তারপরে কাজে এটা আমার কাছে মাত্র কথা না, কাজে এটা অবশ্যই আমাদের একটা ইমোশন জড়িত আছে, কারণ এখানে জড়িত, এখানে আমাদের মানুষের, সবচেয়ে বেশি আমি বলবো যে এখানে অনেকগুলো স্বপ্ন ছিল এবং এগুলো বিট্রেয়াল বলছি আমি, এটা একটা বিশ্বাসঘাতকতা আমি বলবো করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের মানুষ ও বাংলাদেশের মানুষের সাথে। তো আমার বলতে কোনো দ্বিধা নেই, এখানে খুবই মানে কি বলবো, যে এখানে যে দৃষ্টিকোণ থেকে সরকারি তরফ থেকে, সংস্থাদের তরফ থেকে, তা হচ্ছে এটা অবহেলা, এটা অগ্রাহ্য করা, এটাকে তুচ্ছ করা, এটাকে একটা অপ্রাসঙ্গিক একটি কাগজের টুকরো হিসেবে ফেলে রাখা হয়েছে। তা আমি এগুলোর ব্যাপারে লিখেছি এবং এমনকি আমি বছর 10 যেতে না যেতে আমি এই চুক্তিটাকে ইংরেজিতে আমি ডিসকর্ডেন্ট, আমি জানি না বাংলায় বেসুরা চুক্তি বলবো কিনা, বেতালের চুক্তি বলবো কিনা, যাই হোক, এখানে কিন্তু গত বছর আমি সুস্মিতা পিতার সঙ্গে যোগাযোগ হয়ে আমি একটা লেখা লিখেছিলাম চুক্তির ইয়েতে। তখন আমি কিছুটা পরে আমি একটু ঠাট্টা স্বরে বললাম খুশি আপাকে, খুশি আপা আপনি যে টিপ করছেন, কতখানি স্বাধীনভাবে বলিষ্ঠভাবে আপনি করতে পারবেন ঢাকায়, এটা অনেকখানি নির্ভর করে পার্বত্য চট্টগ্রামে আমাদের মেয়েরা যদি দোপাট্টা ছাড়া যেতে পারে, আমাদের ছেলেরা যদি হাঁটু পর্যন্ত আমাদের নেংটি বলুন আর পড়তে পারে। এখন সিকিউরিটি চেকপোস্টে জিজ্ঞেস করে যাচ্ছে দোপাট্টা কই, হাফ প্যান্ট কেন, আমাদের সংস্কৃতির সঙ্গে মানা। সেজন্য আমি মনে করি এক কথায় যদি একটা কথা বলেন, আমাকে চেষ্টা করেছিলেন গত বছর লেখায় লিখতে, সেটা হচ্ছে বাংলাদেশের অসাম্প্রদায়িক দিক, ধর্ম নিরপেক্ষতা, বহুত্ববাদ, এগুলোর চর্চাটা যদি পার্বত্য চট্টগ্রামে মোটামুটি ভাবেও চলে, সেখানে একটা জায়গা থেকে সারা বাংলাদেশে আমরা এই চর্চাটা রাখতে পারি। শুধু তার লাগবে বলছি না, কিন্তু এটা বলিষ্ঠ হবে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের যদি স্বস্তিতে না থাকে, সমতলের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা আরো বেড়ে যাবে, যারা ভারতে চলে, অন্যরাও যেতে পারে। আর যারা সেকুলারিস্ট মুসলমানও আছে, তারাও স্বস্তি বোধ করছে না। এগুলো জড়িত বলে আমি মনে করি, কারণ যেই গোষ্ঠীগুলো এখন পার্বত্য চট্টগ্রামকে চালাচ্ছে, তার ভিতরে কে গভর্নমেন্ট আপনারা অঙ্ক করে নেন, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে না।
এখন মৌলিক বিধানগুলো যদি আমি দেখি, আমি কিন্তু একেবারে বলবো যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে দেখলে এটা মানে কি যেন কিছু শব্দের জঙ্গল। এবং এইখানটাতে আমি দুই পক্ষের কাছে আমি বলবো হাত জোর করে, বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতি দুইজনের যে ব্যাখ্যা আমরা পত্রিকাতে পাই, যেন গাণিতিক হিসাবে চুক্তি কতখানি বাস্তবায়িত হয়েছে কি হয় নাই, কয়টি ধারা, কয়টি অনুচ্ছেদ, কয় টাকা, কত ক্যাম্প, কত মানুষ, এটা নিয়ে জনগণ আরো বেশি অস্পষ্ট হয়ে যায় যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি আসলে কতখানি। কারণ যাই হোক, আমি এখন এখানে এসেছি যে আপনাদের কি কি বিধানাবলী আছে এখানে, এগুলো আমি সরি, আমি বিভিন্ন কারণে আমার পাওয়ার পয়েন্টটা শেয়ার করতে পারছি না, কিন্তু আপনারা যারা ইন্টারেস্টেড হন আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন, আমি সেটা আমার মেইন জিনিসটা যেটা জানতে চাচ্ছেন আমি শেয়ার করব এবং ইউজ করতে পারবেন গবেষণা বা অ্যাক্টিভিস্ট যাই মনে করেন, কিন্তু আমি দিতে পারছি না। অনেক কিছু কথা এটা ভুল ব্যাখ্যা হতে পারে আমি যা লিখেছি বা বলছি। তো আমি একেবারে কিন্তু একদম চুক্তির বিধানের নম্বর দিয়ে বলছি কোন বিষয়গুলো কোথায় আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একটি উপজাতি অধ্যুষিত এলাকা, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, চুক্তি বাস্তবায়ন, যেটা সবচেয়ে দুর্বল দিক পার্বত্য চুক্তির, যে এখানে ইমপ্লিমেন্টেশনের কোনো স্বাধীন কোনো একটি অনুবীক্ষণ পদ্ধতি এখানে নেই। এগুলো জাস্ট আমি দিয়ে যাচ্ছি, আপনারা এটার সময় আমি নেব না। এখানে অনেকগুলো বিধানাবলী আছে, ভারত প্রত্যাগত শরণার্থী আভ্যন্তরীণ বাস্তব কথা আমি বলবো কি হয়েছে সার্কিট হাউসে গত 2 মাসের আগে বৈঠকে, যেখানে বলেই ফেলি, ভুলে গেলে সময় না পাবো। এখন নাকি যারা বাঙালি অভিবাসী গেছেন ওখানে, উনারাও নাকি আভ্যন্তরীণ উদ্বাস্তুর সংঘাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রস্তাব এসছে জিওসি 24 পদাতিক বিভাগের প্রতিনিধির কাছে। এক্সাক্ট, নিয়ে যাওয়া হয়েছে মিথ্যা কথা বলে এবং তাদের মানবাধিকারও তাদেরকে নিয়ে খেলা খেলেছে। আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন দিক, এগুলো আপনারা জানেন। কৃষ্টি, এগুলো কিন্তু আরেকটা বিধান আমি শুনি না, জাতীয় পর্যায়েও উপজাতীয় কৃষ্টি সংস্কৃতিকে এটা প্রমোট করার জন্য, প্রোটেক্ট করার জন্য, প্যাট্রনাইজ করার জন্য কথা বাংলাদেশের আছে। কোটার কথাটা যে তুলে নিল, ক্লাস 1-এর কোটা যে তুলে নিল আদিবাসীর জন্য, তথাকথিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, এটা তো এটার সাথে 11 অনুচ্ছেদের সাথে মিলে না। সরি, 10 নম্বর অনুচ্ছেদ, এখানে লেখা আছে শুধু পার্বত্য চট্টগ্রাম না, সারা দেশে উপজাতীয় কোটা থাকবে। এই জিনিসগুলো আরো অনেক কিছু আছে, কিন্তু আপনি প্রেসে গেলে আপনি দেখবেন এগুলো আসছেই না, যার যেটা রাজনৈতিক বা অন্য দৃষ্টিকোণ থেকে বলছে। কিন্তু অনেক কিছু জিনিস সাধারণ মানুষ পার্বত্য চট্টগ্রামের, যার জন্য এই চুক্তি বাংলাদেশ, তাদের কার কোনটা লাগছে, শিক্ষা নাকি কৃষ্টি না সংস্কৃতি না ভাষা। তো এখন এটাকে আমি ক্রস কাটিং ইস্যু বলছি এই সেন্সে যে এগুলো কোথাও স্পষ্টভাবে প্রত্যক্ষভাবে বিভিন্ন ধারাতে লেখা, অনুচ্ছেদে লেখা নেই। তবে এটা অলিখিত যে পার্বত্য চট্টগ্রামের যেমন চিটাগং হিট রাইটস রেগুলেশন, কেন আমরা এটার পক্ষে বিশেষ করে বলছি, কারণ এটার মানে স্বীকৃতি হচ্ছে যে প্রত্যক্ষভাবে স্বীকৃতি যে এখানে যে প্রথা, রীতি, রেওয়াজ চলে এসছে, যেগুলো বিশেষ করে সামষ্টিক ভূমি ও প্রাকৃতিক সম্পদের অধিকার, স্বশাসনের অধিকার, সেগুলো অন্তর্নিহিত রয়েছে। সেগুলো বুঝে নিতে হবে যে পার্বত্য চুক্তিও সেগুলোকে সামনে নেওয়ার জন্য আঞ্চলিক পরিষদের সাথে পরামর্শ করে বাংলাদেশ সরকার। তারপরে এখন এই চুক্তিটার স্ট্যাটাস কি, আইনির এটার মর্যাদা কি। তো এখানে সুপ্রিম হাইকোর্ট বিভাগে একটি মামলা হয়েছে, যেখানে আমিও ছিলাম আঞ্চলিক পরিষদের সাথে, যদিও সে রায়ের সাথে আমরা একেবারেই খুশি না। এই যে মামলাটা বদিউজ্জামান, সেখানে বলা হচ্ছে যে এটা তো আন্তর্জাতিক চুক্তি না, এটাকে ট্রিটি বলা যাবে না এবং এটাকে সেই মর্যাদা নেই। এবং হাইকোর্ট নিজে বললো যে আমাদেরও কোনো কিছু এখতিয়ার নেই। এবং আমরা কিছুটা সেই লাইনে কথা বলেছি এই কারণে যে চুক্তিটাও যদি ফেলে দেয় আর থাকবেটা কি। লোকাল বলছে আঞ্চলিক পরিষদ একেবারেই এটা বেআইনি, কারণ পার্বত্য বাংলাদেশে একটা এককেন্দ্রিক বা ইউনিটারি সরকার, এটা ফেডারেল না। সুতরাং আবার রিজন আবার এই জিনিসটা কি থাকতে পারে, পুরো আইনটাকে বেআইনি করলো। তারপরে সার্কেল চিফের কিছু কিছু ভূমিকা, পুলিশ টুলিশ, এগুলোকে বেআইনি ঘোষণা করলো হাইকোর্ট, কিন্তু এটা আপিল বিভাগে এখনো পর্যন্ত এটা শুনানি হয়নি সেটা। সুতরাং একটা স্টে অর্ডার আছে, স্থগিত হিসেবে আছে। তবে পলিটিক্যালি অবশ্যই এটা
অনেক দুর্বল হয়ে গেছে। সবাই বলে হাইকোর্ট তো ফেলে দিয়েছে আঞ্চলিক পরিষদকে। আঞ্চলিক পরিষদ আবার কি জিনিস? এনিওয়ে, আমরা সেটা চেষ্টা করেছি যতখানি করে রাখতে। তবে ওই যে সকালে আমি একটু আগে প্রথম থেকে বললাম যে চুক্তিটা কিন্তু ইট ইজ নট এন এন্ড ইন ইটসেলফ। এটা বুঝে নিতে হবে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার। এখন যদি পার্বত্য চট্টগ্রামের মানুষের যদি আইএলও কনভেনশন 107 থেকে যদি আমি 5 ইউনিটের অধিকার পাই, পার্বত্য চুক্তি যদি 3 ইউনিট দেয়, তাহলে আমি তখন পার্বত্য চুক্তির কথা না বলে আমি আইএলও কনভেনশনের কথা বলবো। যে কোনো আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে আপনারা দেখবেন, যারা আইনের ছাত্র, যারা যেই করে রাজনীতি করেন, একটি ক্লজ শেষে থাকবে এই চুক্তি অনুসারে যে অধিকারের বর্ণনা দেওয়া হয়েছে, এই চুক্তির বাইরে যদি সেই অধিকারের মাত্রা যদি তার মান এটার চাইতে বেশি হয়ে থাকে, এই চুক্তিটা সেই মানকে কমাতে পারবে না। হিউম্যান রাইটস ইজ দ্য ফ্লোর, ইট ইজ নট দ্য সিলিং। তারপরে এখানে আরো আছে যে এই যে বিভিন্ন চুক্তিগুলো আছে, আমার মনে হয় যে আমাদের সেগুলো পার্বত্য চুক্তির সাথে, আপনি যদি পার্বত্য চুক্তির কোনো বিধান যদি দেখেন যে বাংলাদেশ সংবিধানের অমুক অনুচ্ছেদের সাথে, তাহলে আপনার ক্যাপ্টেন হাবিলদারের সামনে যদি এখন পার্বত্য চুক্তিগুলো সে থাকবে, তাকে যদি বাংলাদেশ সংবিধানের অমুক অনুচ্ছেদ বলে তখন কিছু বলতে পারে। যদি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত অনুস্বাক্ষরিত অমুক চুক্তি, সিডো, সার ইত্যাদি দিয়ে বলেন যে ওই তো ওই চুক্তিতে তো আছে, এবং আপনি ইউপিআর হিউম্যান রাইটস কাউন্সিলে যদি যান, আপনার চুক্তিও লাগে না, আপনি অন্য যে কোনো ডিক্লারেশনের কথাও বলতে পারেন। তো আমি বলছি যে আমরা যথেষ্ট পরিমাণে আইসিসিপিআর, আইসিপিএসসিআর, আইএলও কনভেনশন, সিডো, সার্ট, আরো চুক্তি আছে, কনভেনশন রাইটস অফ দ্য চাইল্ড, এখানে যথাযথ যাচ্ছি না। আদিবাসীরা পার্মানেন্ট ফোরামে বক্তৃতা দিয়ে ফেসবুকে ফটো তুলে দেয়, কিন্তু ওরা যেই চুক্তিগুলোতে মন্ত্রী পর্যায়ে যায়, আমাদের আইনমন্ত্রী জানতো, ওইখানটায় চুক্তিগুলোতে যদি আমরা আরো সিরিয়াসলি, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ কিন্তু খুব ভালো কাজ করছে আমি বলবো, সেখানে যদি আমাদের এনগেজমেন্টটা আরেকটু সিরিয়াস হয়, তাহলে কিন্তু আমরা এই সব পদ্ধতি থেকে ডাইরেক্টলি এগুলো ইমপ্লিমেন্টেবল কিছু পাবে। জাতিসংঘের এইসব চুক্তির কমিটিগুলো যে বাংলা সরকারকে বলে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হবে, সেটা লবি অ্যাডভোকেসি করতে হবে, সে রাজনীতিতে নামতে হবে, প্রেসে যেতে হবে, মিছিল করতে হবে, ধর্মঘট করতে হবে, সবগুলো মিলে গুলে বুঝতে হবে। আমরা যারা অ্যাক্টিভিস্ট মনে করি যে আমরা পার্বত্য চুক্তি, আদিবাসী অধিকার, সংখ্যালঘুর অধিকার, নারী অধিকার, এইসব স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। তো পার্বত্য চুক্তির এখানটার কথা ইকোলজি, এখানে ক্লাইমেট চেঞ্জ এগুলো তো লেখা ছিল না, বাংলা সংবিধানে তো ছিল না। তো বাংলার সংবিধানে আদিবাসী নাই বলে আদিবাসী বলতে পারবো না? বাংলার সংবিধানে সংখ্যালঘু লেখা আছে, কালকে সংখ্যালঘু বললে আমাকে পুলিশ বেঁধে নিয়ে যাবে? তো পার্বত্য চুক্তিতে তো ছিল না, ইকোলজি ছিল না, ক্লাইমেট চেঞ্জ ছিল না, সংবিধানীয় ছিল না, কিছু না। কিন্তু এই জিনিসগুলো বুঝে নিতে হবে যে আমাদের যে এখানে প্রতিবেশগত যে একটা ক্রাইসিস পার্বত্য চট্টগ্রামে চলছে, যেখানে বেশিরভাগ নদী বাংলাদেশে জন্ম, এটা কাপ্তাই ড্যামের হিন্টারল্যান্ড, এটা চট্টগ্রাম বন্দরের হিন্টারল্যান্ড, এইখানটাতে আদিবাসী জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী, জম্মু জনগোষ্ঠী কি করছে আর না করছে তার উপর নির্ভর করছে এই নদীগুলোর, এই উপনদীগুলোর ভাগ্য। এটার জন্য কিন্তু চরম উন্নয়নের ক্রাইসিস হবে। এখন শুধু আপনি ইকোলজিক্যাল কথা বলছেন না, এগুলোকে যারা অর্থনীতিবিদ আছেন আপনারা অঙ্কে ফেলতে পারবেন। এখানে আপনার অ্যাডাপ্টেশনে কি কস্ট বাংলাদেশের লাগবে, যে মধ্যম আয়ের স্বপ্ন দেখা হচ্ছে, এগুলো কি হবে? পার্বত্য চট্টগ্রাম নিচে গেলে আপনার এসডিজি আর সারা বাংলাদেশের জন্য কিছু থাকলো না। এখন এই আদিবাসী অধিকার কথা টপ 16, 26 আর 28 এই বছর দুবাইতেও আদিবাসী জ্ঞানের কথা এসছে। আমরা কিছুদিন আগে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়তে গেছি, গৌতম মামা সহ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। আমরা বলছি যে আমরা আদিবাসীরা আমরা হাত বাড়িয়ে দিচ্ছি সরকারের সাথে, কিন্তু আমাদের দেশের পরিবেশ রক্ষার জন্য। কিন্তু আমাদের সাথে যদি পার্টনারশিপটা না করেন, আপনার সে রাইফেল কাঁধের ডিএফও সাহেব, রেঞ্জার সাহেব বন রক্ষা করতে পারবে না। সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্ট রক্ষা করে না, এটা করেছে কুমির, জলোচ্ছ্বাস, প্রত্যন্ততা ইত্যাদি, আর বাঘ, বেঙ্গল টাইগার। এটা বাই অ্যাক্সিডেন্ট পার্বত্য চট্টগ্রামে এখন বাঘ টাক মরে গেছে, তো সব একটা দুটো আছে হয়তো, এর জন্য এই অবস্থা আমাদের খুব শোচনীয়। আপনার সময়ের অবস্থা কিরকম? থ্যাংক ইউ। আমি তো ট্রেনের গতিতে যাচ্ছিলাম, এখন একটু স্লো করব। তো এখন একটু আমরা যদি গভীরে যাই,
তিনজন হবে একটি কমিটি, প্রধান হবেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি, তারপরে টাস্ক ফোর্সের যিনি চেয়ারম্যান হবেন এই চুক্তির অধীনে, এই যে শরণার্থী ও আভ্যন্তরীণ বস্তু টাস্ক ফোর্স, এখন কুজেন্দ্রলাল ত্রিপুরা উনি, আর জনসংহতি সমিতির সভাপতি, এই তিনজন মিলে একটা কমিটি হবে। তারাই পক্ষ, তারাই আবার পরিবীক্ষণ এবং মনিটরিং, এটা কেমনে হয়? তো তাদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, তো এই যে মনিটরিং এর দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছে। তো এখন সমস্যাটা হলো যে তাদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, যাবোটা কোথায়? যাওয়ার কোনো দরজা নেই। রাজনীতিতে যাবেন, তো রাজনীতিতে পারেন নাই বলে তো এমএনলার তখন বললেন যে সংখ্যা গরিষ্ঠবাদ রাজনৈতিক অঙ্গনে আমার পাহাড়ি যুম্ম মানুষ নিয়ে আমি কি করতে পারবো তখন, সেজন্য বা অন্য ফ্যাক্টর ছিল যে অস্ত্র কাঁধে নেওয়া হয়। তার আগে তো ৭১-এই তো অস্ত্র কাঁধে নেওয়া হয়েছে সারা তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য, বাংলাদেশের জন্য। সুতরাং রাজনৈতিক অঙ্গনে নেই বলেই তো আপনি অন্য অঙ্গন বেছে নিয়েছেন, টু মেক ইট মোর এ লেস এসিমেট্রিক্যাল ফিল্ড, যেখানে বৈষম, যেখানে ডেভিডের গলায়েতের যুদ্ধ, সেই জন্য তো আপনি গেরিলা ওয়ার করেন। এনিওয়ে, সেখানটাতে তাহলে যাবেনটা কোথায়, এটা একটা বড় একটা ক্রাইসিস। তো আমি এটা একটা ফিগারেটিভলি দিয়েছি। আমাদের বাংলাদেশ সরকার তো সবসময় বলে কতগুলো দিলাম রে দিলাম রে দিলাম রে দিলাম। আমি একটা কথা বলি, আপনি দিয়েছেন ভাই বিরিয়ানি, আমি খাইতে চাই নাপি, আমি খেতে চাই শুটকি, আমি খেতে চাই কাঁচা মরিচ, আমি খেতে চাই জুমের চাল। আপনি এখন আমাকে সেদ্ধ চাল দিয়ে আমাকে একটা বিরিয়ানি দিলে হবে না। এই যে এই বিরিয়ানি দিয়েছে, আমি বলছি আমি দিয়েছি সব, আর কি চাই? কিন্তু চাওয়া হয়েছে এতগুলো তরকারি, এগুলো দেওয়া হয় নাই। এগুলো আমার মনে হয় যে গাণিতিক ভাবে বোঝানোর কোনো উপায় নেই, কিন্তু এইভাবে বোঝালে একটু আমার ছোট মাথায় কিন্তু এগুলো ভেবে আমি বেশি বুঝি পার্বত্য চুক্তিকে। এখন গভর্নমেন্ট কি বলে, পূর্ণাঙ্গ বাস্তবায়ন বলে যে হ্যাঁ পূর্ণ হয়নি, তো প্রায় হয়ে গেছে। তো এখন আবার আমাদের পার্বত্য চট্টগ্রামের মাঠের অঙ্গনে খেলোয়াড়ের সংখ্যা বেড়ে গেছে। আর এই দলের তো প্রধান বোধহয় এখন অ্যারেস্টেড, ওনার সহধর্মিনী সহ কুকিচিন এনএফএ আরএসও এখানে আছে। এখানে দেখবেন যে রোহিঙ্গা ৭১-এ যারা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে, অনেকে যারা রাখাইন রাজ্যতে আরাকানে আশ্রয় নিচ্ছে, তাদের একটা বিরাট গ্রুপ এই সব আরএসও ইত্যাদির সাথে সম্পৃক্ত এবং বর্তমানে রয়েছে। এখানে পাকিস্তানের কি কি কানেকশনের কথা শুনি, আমার প্রমাণ নেই, আমি বিশ্বাস করি। এখন আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তির অ্যাসেসমেন্টের দিকে যাই। এই যে ডিমিলিটারাইজেশন, বেসামরিকীকরণ, স্থানীয় সরকার, পুলিশের, জেলা পরিষদকে পুলিশ দেওয়া, আঞ্চলিক জেলা পরিষদকে তাদের ক্ষমতা হস্তান্তর, তারপরে ভূমি জেলা পরিষদের অধীনে ভূমি ব্যবস্থাপনা, তারপরে ভূমি কমিশন, তারপরে ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ পাহাড়ি উদ্বাস্তু, এখন পাহাড়ি শব্দটা বাদ দিতে চাচ্ছে। আর এখানে যে উপজাতি অধ্যুষিত এলাকা, তো অধ্যুষিত এলাকা হবেটা কেমনে? বানানোর জন্য, পরিবেশন করার জন্য, পান করার জন্য না। সেখানে মাঝে মধ্যে জিজ্ঞেস করছে কই তোমার লাইসেন্স, কই তোমার পারমিট, কিন্তু প্রথাতের আছে, পার্বত্য রেগুলেশন আছে। এগুলো সব নিয়ে যে এখানে প্রক্সি ওয়ার্ডস গুলো বলি, এগুলো বানানো পাতানো খেলাগুলো, তাহলে এতই যদি বলে এক জনের সিনিয়র কর্মকর্তা সিকিউরিটি ফোর্সের এখন রিটায়ার্ড, উনি বলে ৮ ঘন্টার মধ্যে শেষ করে কতগুলো কি দল বস্তু, তো ৮ ঘন্টা শেষ করলে এত ২৫ বছর কি করতেছেন আপনারা, কি করতেছেন? তো পার্বত্য চুক্তিকে আমরা অ্যাসেস করতে গেলে যে এগুলো হয় না, যেগুলো হয় নাই, এই যে ডিভলিউশন হয় নাই, ক্ষমতা হস্তান্তর, পুনর্বাসন, ভূমি, পুলিশ, বেসামরিকীকরণ, উপজাতীয় অধ্যুষিত এলাকা, কোনোটাই কিছু হয় নাই। সেজন্য একবার স্বপন আদনান বলছিল কি, একজন নিউ ইয়র্কে এক ডেটমেন্ট বলছে অনেকটা হয়েছে না, অনেকটা হয়েছে না, উনি রেগে বলে হয়েছে দেখুই, কি হয়েছে, কি হয়েছে দেখান তো, একটু রেগে কি আমাদের ডক্টর স্বপন আদনান। যাই হোক, এখন এই যে পুলিশ টাস্ক ফোর্স, তো এই পুলিশের কথা বলি, রাঙামাটিতে যদি কোনো কেউ বলে যে একটা দুটো চাকমা ধরো, সকাল বিকাল নাস্তা করো, এরা কেউ ধরে না, এরা কেউ ধরে না। এরা রাঙামাটিতে চলে মিছিল করে বেড়ায়, পেট্রোল বোমা দিয়ে বেড়ায়, এই বেড়ায়, তাদেরকে কেউ পারে না। পাহাড়ে দু একটা যদি কিছু একটা নিয়ে বেড়ায়, সেটা অ্যারেস্ট হয়ে যায়, কারণ পুলিশ তো 1% তো পাহাড়ি নাই। নিউ ইয়র্কে কি আপনি হারলেমে যদি কৃষ্ণাঙ্গদের এলাকায় কি 100% হোয়াইট পুলিশ কোনোদিন পাঠাবে? বসনিয়াতে কি লেসন হচ্ছে আমাদের, বা ইস্টার্ন ইউরোপে, কিন্তু পার্বত্য অঞ্চলে হচ্ছে এখন পুলিশ হতে হবে মেজরিটি
99% বাঙালি, আর্মি বিজিবি সব কিছু হতে হবে। তো তখন যদি দুইজন মানুষ যদি দুইটা মিছিল আসে, কি কার পক্ষ হবে, কি কতখানি নিরপেক্ষ হবে, এই সব জিনিসগুলো আমি একবার বলেছিলাম রাঙামাটিতে মিছিল হয়েছে, ইনারা সব চলে একটাই বড় রাস্তা, এরা উড়ে গেল কোথায়? এদের কি প্যারাশুট আছে নাকি? নাকি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ রাখবে এসপি কে বা ওসি কে এদের বিরুদ্ধে যে চার্জ করার জন্য অনেকগুলো চার্জ দেওয়া যায় ফৌজদারি কার্যবিধি। পুলিশ ট্রেনিং করতে চেয়েছিল এনডিবি, বলে পুলিশের কেন ট্রেনিং করবে, মানবাধিকার ট্রেনিং, পার্বত্য চুক্তি ট্রেনিং, এগুলো কোনো প্রয়োজন, এটা বন্ধ করে দিচ্ছে, টাকাও ছিল। তা ল্যান্ড কমিশন এখানে কি হচ্ছিল, গতবার মিটিং হলো, ওখানে আমরা কোন রকম রাস্তা ব্লক টক করার পরে চলে গেছি। এটা আমি প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা ডক্টর গওহর রিজভীকে বলেছি। তারপরে এখান থেকে মিছিল টিছিল করে ভূমি কমিশনের বাঙালি ঢুকাতে হবে, বিভাগীয় কমিশনার তো বাঙালি, তো প্রধান বিচারপতি উনিও তো বাঙালি, তো জেলা পরিষদের সদস্যরা পাহাড়ি হলে তো এরা তো মেন স্ট্রিট দলেরই তো মানুষ, তো এখানে মেজরিটি আছে তো সরকারের, তবু ওনারা মিছিল টিছিল করে না। তারপরে আমরা বসে আছি, একজন দাবি দেবে কি একটা নতুন দল হয়ে গেছে, পার্বত্য নাগরিক পরিষদ না কি নামে, এটা বাঙালিদের সংগঠন, এটা আমার মনে হয় বানানো হয়েছে, তারা বানায়নি। ওনাদের একজন স্মারকলিপি দেবে প্রধানকে, কেন ওই কমিশনের কাঠামোকে পরিবর্তন করে এখানে বাঙালি ঢুকাতে হবে, বাঙালি যাতে সংখ্যালঘু হয়। তারপরে ওনাকে ট্রেনিং দিচ্ছে কে, আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার জনক মানুষ শেখাচ্ছে কি বলবে, কেমন করে বলবে প্রকাশ্যভাবে জেলা পরিষদ রাঙামাটির অফিসে। এই হচ্ছে আপনার ভূমিকা। গওহর রিজভী বলে, দেবাশিস আপনারা করছেন না, করবো কেমনি, আপনাদের মানুষরাই তো ওখানে আমরা করতে দিচ্ছে না, তো আপনারা সামলান এদেরকে। এই মিছিলগুলো করছে, রাঙামাটিতে ভূমি কমিশনের মিটিং করা যাবে না, আমার পালিয়ে এসে ঢাকাতে করতে হবে, তাহলে ভূমি কমিশন মিটিং বন্ধ হয়ে গেল এই পার্বত্য পরিষদের ভয়ে। সন্তোল আমরা যেতে পারছি না, আমি যেতে পারছি না এই মিটিং এ, এরকম অবস্থা। আর ওইটা তো বললামই আপনাদেরকে যে টাস্ক ফোর্সের ইদানিংকালে 3 সার্কেল চিফ ও ডেপুটি কমিশনারকে ওই রেফিউজি ও আইডিপি আপাতত টাস্ক ফোর্সে ঢোকানো হয়েছে। ওখানে গিয়ে এখন 80,000 পরিবার লিস্টেড, এটা 20 বছর আগের লিস্ট। এই আভ্যন্তরীণ উদ্বাস্তুদেরকে একটি দানা চাল, 1 ফোঁটা জল দেওয়া হয়নি। এবং এরা সাজেকে ইদানি একটা তারা সংগঠন করেছে, ওই সাজেক ইউনিয়ন, যেখানে একটু বেশি, এটা রিজার্ভ ফরেস্টও বেশি। তারা আমার মনে হয় যে তারা চাচ্ছে নির্বাচনের আগে কি পরে জানি না, তারা এসে তাদের কথা তারা বাংলাদেশের মানুষকে বলবে আমরা কি অবস্থায় আছি। ভারতে গেছি, ঠিক আছে, আমাদেরকে কিছু আপনি করেছেন, দেশের বাইরেও যাই নাই, আমি দোষটা করলাম কি, আমাকে আপনি কিছু দেবেন না, এত বড় নাম্বার টাস্ক ফোর্স, প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন এমপি সাহেব আছেন, কিচ্ছুই নাই ক্ষমতা। আর ওই টাস্ক ফোর্সে বলছে ওইটাই ঘোলাটা করার জন্য। এখন যারা অন্য জেলা থেকে নেওয়া হয়েছে, খুশিয়াবাদ যেটা বললেন যাদেরকে, তাদেরকে সেই বাঙালিদেরকে এখন আইডিপি হিসেবে করে পুরো জিনিসটাকে আরো ঘোলাটে করতে হবে। এখন আমি আন্তরাষ্ট্রীয় চুক্তির কথা বলেছি, এবং একটি যে বিভিন্ন ধরনের অভিজ্ঞ মানুষ ছিলেন বিভিন্ন তত্ত্বের, তারা পার্বত্য চট্টগ্রাম এই চুক্তি সহ আয়ারল্যান্ড অনেক কিছু চুক্তি নিয়ে গবেষণা হয়েছে। তো সেখান থেকে কিছু কিছু খুব ইন্টারেস্টিং এসছে। তো একটা এসছে যে দেখেন বর্তমানে যে মাধ্যমগুলো আছে জাতিসংঘের এবং রাষ্ট্রের ভেতরে, সেটা নির্ভর করে যেই অ্যাভিনিউজ অফ রিড্রেস আছে, যে মেকানিজমস গুলো আছে, যেখানে আপনি চুক্তি অবাস্তবায়নের জন্য পাবেন সুরাহা, সেরকম কিছুই বলতে গেলে নেই। আমি লন্ডনে আমাদের টপ ব্রিটিশ যারা লয়ার ছিল, আর্বিট্রেশন লয়ার, তাদের সাথে আমরা কথা বলেছি ইউরোপে, খুব তেমন কিছু কিন্তু পাওয়া গেল না। তো যাই হোক, এখন অ্যাকর্ড মেকিং এন্ড অ্যাকর্ড ব্রেকিং পার্বত্য চট্টগ্রামের চুক্তিগুলোতে আরো কমিউনিটি আছে, আচ্ছা আমি চেষ্টা করছি তাড়াতাড়ি। এই যে 1985 সনের প্রীতি গ্রুপের সাথে যে চুক্তি, 1988 সনে আমি যে মধ্যমপন্থী যে পাহাড়ি নেতৃবৃন্দ যারা জিএসএস না, তাদের সঙ্গে চুক্তি, যার ফলে 1989-তে প্রথম স্থানীয় সরকার পরিষদ হয়। তারপরে 97 এর চুক্তির আমরা জানি, ইউপিডিএফ 2022-এ তাদের সাবমিট করেছে তাদের লিখিত ডিমান্ডস, এটা একজন ইন্টারলকেটর সেমি অফিসিয়াল ভাবে বলবো। আর কেএনডিএফ বা কেএনএফ তারা একটা দিয়েছে, এবং এটা কারা লিখে দিয়েছে সেটা আপনারা জানেন বোধহয়,
এটা কিন্তু ফর্মালি সাবমিটেড হয় নাই, বোধহয় ঢাকা থেকে ক্লিয়ারেন্স যায় নাই। বাট এরকম কত কিছু, সুতরাং দীর্ঘ মেয়াদে আমাদের চিন্তা করতে হবে। আবার কি আরেকটা চুক্তি হবে নি? যেটা হয়েছে এটা যে বাস্তবায়িত হয় না, অনেক কিছু কোনো বাঙালি নেওয়া হবে না বলা হয়েছিল অন্য জেলা থেকে, সেটা তো হয় না। এখানে তো অনেক কিছু ছিল, বেশি ছিল না, কিন্তু চুক্তি অবাস্তবায়নের বিষয়টা আমাদের দীর্ঘমেয়াদে আমাদের বুঝতে হবে। এবং আমাদের পাশে যে রাষ্ট্র রাজ্যগুলো আছে ভারতে এবং বার্মাতে, সেখানকার এই আত্মনিয়ন্ত্রণের যে সংগ্রামগুলো আছে এবং রাষ্ট্রের যে যে যা তাদের কার্যকলাপ, তাদের যে পদক্ষেপ নিয়েছে, সেগুলো আমাদের বুঝে নিতে হবে। তো এখন যে কার্যকলাপ পার্বত্য চট্টগ্রামে চলছে, এটার সাথে আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, একটি বহুত্ববাদের দেশ যে রাষ্ট্র হওয়ার কথা ৭২-এর সংবিধানে, সেটার সাথে কোনো মিল তো বাংলাদেশে এখন নেই, নামে মাত্র। এটা নাকি প্রফেসর আনিসুজ্জামানও জীবিত থাকার অবস্থায় বলে গেছেন একটা কথা। এখন পার্বত্য চট্টগ্রাম হচ্ছে, এখানে পার্বত্য চুক্তি যদি ফেল হয়, তাহলে বাংলাদেশের বহুত্ববাদও কিন্তু আমি একদম নির্ঘাত যেটা আরো অনেক অনেক দুর্বল হয়ে যাবে। এবং আমি মনে করি যে সে আঙ্গিকে আমাদের দেখা উচিত, যাতে যারা বাংলাদেশে বহুত্ববাদে বিশ্বাসী তাদের সঙ্গে আমাদের আঁতাত করতে হবে, বোঝাপড়া করতে হবে, যাতে আমরা মিলে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে এটা আইনি, রাজনৈতিক, অর্থনৈতিক অঙ্গনে বিভিন্ন ফোরামে কিভাবে আমরা সেটাকে পুরো বাংলাদেশের মানুষের সাথে, পার্বত্য চট্টগ্রামের জম্মু পাহাড়ি আদিবাসী সহ আমরা কাজ করতে পারি, এরকম কৌশল আমাদের অবলম্বন করতে হবে। কারণ এটা যদি না হয়, আমাদের ভয় হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের প্রতিবেশের কথা আমি বলেছি, আদিবাসীরা মিয়ানমারে কিন্তু চলে গেছে, অনেকে হয়তো এখনো যাচ্ছে। এখানে কিন্তু সমস্যা আছে বার্মার সাথে আমাদের ইয়াতে। আপনারা জানেন যে নাক্যাংচরিতে থাকে আরএসও, আর আরসারা থাকে কক্সবাজারে। এটা ওপেন সিক্রেট, সবাই জানে। পাকিস্তান থেকে তারা কেমনি আসে, সৌদি আরবের ট্রেন্ড আমরা জানি না। তারপরে এখন এটা একটা কট্টর একটি ইসলামী তন্ত্র, যদি এই গ্রুপটা যদি পার্বত্য চট্টগ্রামে হয়ে বসে, তারা কিন্তু সারা পার্বত্য চট্টগ্রামে থাকবে না, বাংলাদেশটাকেই তারা গ্রাস করে বসবে। সুতরাং ৭৫ উত্তর যে এখানে যে ঘটনাগুলো ঘটে গেছে, এখানে যে বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের এবং সমাজতন্ত্রের যে কিছু বিষয় ছিল, এটার উল্টো ধারা যারা করেছেন, তারা এখনো নামে বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করে বলে তারা বলছে। এবং বাংলাদেশ সরকার কতখানি সেটা জেনে কিছু করছে না, নাকি ক্ষমতায় থাকার জন্য, টিকে থাকার জন্য এটা কম্প্রোমাইজ করা হচ্ছে, সেটা আমি জানি না। আমি রাজনীতির এখানে অনেকেই আছেন, রুবাইয়াত সহ, আপনারা আমার চাইতে বেশি ভালো বিশ্লেষণ আপনারা এখানে দিতে পারেন। তবে এগুলোর কারা করব আমরা, কোথায় মিলবো, আমাদের রিসোর্স কি হবে, এই সব মিলে কোথায় যাব, জিনেভা কে যাবে, কেমনে যাব, কোথায় কোনটা মাঠে নামবো, কোথায় আবার একটা জিনিস, অর্থনীতির ব্যাপারে আমার ব্যক্তিগত খুব দুর্বল আছে। আমি যদি বলি যে পার্বত্য চট্টগ্রামের যেই সেক্টরগুলোকে আমাদের পাহাড়ি মানুষের, আমাদের গরিব বাঙালি কৃষকদের বা যারা শ্রমজীবী আছে তাদের জন্য ভালো, সেই সেক্টরগুলোকে পাওয়ারফুল করি, বাকি যেগুলো শুধু শুধু মুনাফা বড় পুঁজিবাদীদের হয়, সেগুলোকে ভেঙে দিই। আমার মনে হয় যে ইকোনমিক অ্যানালিসিস একটা খুবই গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আমরা পার্বত্য চট্টগ্রামের অনেক কিছু, পুরোটা যদি নাও পারি, যেটা মন্দ হচ্ছে সেটাকে অন্তত কিছু দূর ধরে আমরা ঠেকাতে পারবো। এবং আমার কিছু লেখা আছে, আমি এটা সুপ্রিম কোর্টের যেটা বদিউজ্জামান কেসের ডেভিড বার্ডিনকে আমি করেছি, তার সে বলেছে কোর্টের উদ্ধৃতি দিয়েছে, আর অন্য কিছু লেখা আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করলে এএলআরডিও সৃষ্টি কমিশনে আমার ইমেল, ফোন সব আছে। অনেকে আপনারা আমাকে এমনি ব্যক্তিগতভাবেও চিনেন, আমাকে যোগাযোগ করলে আমি সেটা শেয়ার করবো। অনেক ধন্যবাদ। আরো অনেকক্ষণ আমরা শুনতে পারতাম, এত সুন্দর করে আমাদের একটু মনে হয়নি যে সময় অনেক লাগছে, এবং খুব তাড়াতাড়ি সময় চলে গেল। কিন্তু সময়ের প্রতি আমাদের নজর রাখতেই হবে, একটা আন্তরিক ধন্যবাদ। অনেক কিছু কিছু অত্যন্ত স্পষ্ট ভাবে আমাদের সামনে এসেছে। এখন সেটা নিয়ে আমাদের চিন্তা করার একটা দায় কিন্তু দেবাশিস আমাদেরকে দিয়েছেন, আমাদের সেই ব্যাপারে